হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 4th মে 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তোমাদের আজকে টেলিগ্রামে যে পোলটা দেওয়া হয়েছে ডাব্লিউবিপি কনস্টেবলের ফ্রি মক টেস্টের জন্য এবং পিএসসি ক্লার্কশিপের ফ্রি মক টেস্টের জন্য, সেইটাতে তোমরা সবাই অংশগ্রহণ অনেকেই করেছো। আর যারা যারা নিজেদের ফেভারেবল টাইম চাইছো যে কখন তোমরা এই পরীক্ষাটা দিলে তোমাদের সুবিধা হবে, সেটা তোমরা যদি জানাতে চাও টেলিগ্রামের এই পোলটাতে গিয়ে সবাই ভোট করো। তোমাদের 8টা পর্যন্ত থাকবে, 8 PM পর্যন্ত এই ভোটটাতে টাইম দেওয়া থাকবে পোলটায়। তারপরে তোমাদেরকে এই ফ্রি মক টেস্টটা রবিবারে কখন হচ্ছে সেই টাইমটা জানিয়ে দেওয়া হবে দুটোর ক্ষেত্রে। তো টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করোনি, এই পরীক্ষাটা দিতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবাই জয়েন করে নাও, কেমন? আর আজকে সন্ধ্যাবেলা 6টার সময় 6 PM তোমাদের জিকে 200 জিকে ম্যারাথন রয়েছে এই নলেজ অ্যাকাউন্টে। আর কে স্টাডি, যেটা আমাদের নতুন চ্যানেল, এই কে স্টাডি চ্যানেলে আজকে 7টার সময় 7 AM তোমাদের থাকছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে? তো এই সব কটা ক্লাসের লিঙ্ক তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পাবে। সেই জন্য সবাইকে আমি বলবো টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করলে সমস্ত আপডেট, সমস্ত ইনফরমেশন, কোথায় কখন কি ক্লাস হচ্ছে তোমরা সবাই জানতে পারবে, কেমন? দেখো, আজকে ফার্স্ট কোশ্চেন আমাদের, দেশের প্রথম সংবিধান পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে? দেশের প্রথম সংবিধান পার্ক, এটা উদ্বোধন করা হয়েছে কোথায়? পুনেতে। পুনেতে ভারতীয় সেনাবাহিনী এবং পুনিত বালান গ্রুপের যৌথ সহযোগিতায় দেশের প্রথম সংবিধান পার্ক তৈরি করা হয়েছে। এই পার্কটা জিওসি ইনসি সাউদার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার সিং উদ্বোধন করেছেন। তারপরে আইসিসি 2024 টি20 বিশ্বকাপের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আইসিসি 2024 টি20 বিশ্বকাপের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে রোহিত শর্মাকে। দেখো, আইসিসি 2024 টি20 বিশ্বকাপের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়াকে নিযুক্ত করা হয়েছে। রোহিত শর্মার ডাক নাম হচ্ছে তোমার হিটম্যান, রো, সানা, এইসব। আর এনার যদি ন্যাশনাল অনার্স দেখি, দুটো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2015 সালে রোহিত শর্মা অর্জুন পুরস্কার পেয়েছিলেন এবং 2020-তে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। আর 1 থেকে 29 জুন 2024 পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ আর মার্কিন যুক্তরাষ্ট্রে এবারে খেলাটা হবে। আর যদি 2024-এর আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপটা দেখি, এবারে যেটা হবে আর কি, এটা হচ্ছে তোমার 9th এডিশন। এর আগে 2022-এ আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপটা হয়েছিল কোথায়? অস্ট্রেলিয়াতে। চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড আর রানার্স আপ হয়েছিল পাকিস্তান। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন স্যাম কুরান, ইংল্যান্ডের প্লেয়ার। সর্বোচ্চ রান ছিল বিরাট কোহলির, সব থেকে বেশি উইকেট ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার। 2026-এর যে আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপটা, এটা হবে তোমার ভারতে আর শ্রীলঙ্কাতে। আর 2028-এর আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপটা, এটা হবে তোমার অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে, কেমন? নেক্সট, কে মর্যাদাপূর্ণ গোল্ডম্যান পরিবেশ পুরস্কারে ভূষিত হচ্ছেন? খুব ইম্পর্টেন্ট একটা অ্যাওয়ার্ড, ঠিক আছে? গোল্ডম্যান পরিবেশ পুরস্কারে ভূষিত হয়েছেন অলোক শুক্লা। দেখো, এই অলোক শুক্লা একজন বন আর আদিবাসী অধিকার কর্মী। ছত্তিশগড়ের হাসদেও অরণ্য যে অঞ্চল রয়েছে, সেই হাসদেও অরণ্য অঞ্চলে 21টা পরিকল্পিত কয়লা খনি থেকে 4.45 লক্ষ একর জৈব বৈচিত্র্য সমৃদ্ধ বন বাঁচানোর সফল অভিযানের জন্য এই পুরস্কার তাকে দেওয়া হচ্ছে। এই গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ গোল্ডম্যান এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন কর্তৃক দেওয়া একটা গ্রিন নোবেল পুরস্কার, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি গ্রিন নোবেল পুরস্কার বলা হয়। গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজকে বলা হয় গ্রিন নোবেল পুরস্কার। এটা দিয়ে থাকে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন। এই পুরস্কারটা 1989 সালের রিচার্ড রোন্ডা গোল্ডম্যান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা 6টা অঞ্চলের, মানে এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর আমেরিকার 3টে, উত্তর, দক্ষিণ, মধ্য আমেরিকা আর সর্বশেষে দ্বীপ দেশগুলোর পরিবেশ আর বনকর্মী যারা এই ব্যাপারে কোনো বিশেষ অবদান রাখেন, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়, কেমন?
বিজয়ীদের দেওয়া হয় মানে এটা একটা আন্তর্জাতিক জুরি তৈরি করা হয়, আন্তর্জাতিক জুরি কারা প্রাইজটা পাবে সেটা ঠিক করা হয়, আর পুরস্কার হিসেবে দেওয়া হয় $2 লাখ। তারপরে জিও ফিনান্সিয়াল সার্ভিসের এমডি আর সিও পদে কে নিযুক্ত হয়েছে? জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের এমডি আর সিও পদে হিতেশ শেঠিয়া নিযুক্ত হয়েছে। এই জিও ফিনান্সিয়াল সার্ভিসেস সেটা হচ্ছে ভারতীয় আর্থিক পরিষেবা সংস্থা একটা, যেটা মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটা সহায়ক সংস্থা ছিল। এর প্রকৃত প্রতিষ্ঠা মানে ছিল মানে এখনো আছে আর কি, সহায়ক সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা হচ্ছে মুকেশ আম্বানি, সদর দপ্তর মুম্বাই। তারপরে ভারতের 46তম আন্টার্কটিক চুক্তি পরামর্শমূলক সভা কোথায় অনুষ্ঠিত হবে? 46তম আন্টার্কটিক চুক্তি পরামর্শমূলক সভা, আন্টার্কটিক চুক্তির পরামর্শমূলক সভা, এটা হবে তোমার কেরালার কোচিতে। ভারত 20 থেকে 30 মে 2024 পর্যন্ত কেরলের কোচিতে 46তম আন্টার্কটিক চুক্তি পরামর্শমূলক সভা এবং পরিবেশ সুরক্ষা কমিটির 26তম সভা আয়োজন করছে। ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ, কেন্দ্রীয় আর্থ সায়েন্স মন্ত্রক এই বৈঠকের আয়োজন করবে। আন্টার্কটিক চুক্তি পরামর্শমূলক সভা হচ্ছে একটা ফোরাম যেখানে আন্টার্কটিক চুক্তির পরামর্শদাতা পক্ষ এবং অন্যান্য স্টেক হোল্ডাররা আন্টার্কটিকাকে প্রভাবিত করে এমন পরিবেশগত বৈজ্ঞানিক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য একটা জায়গায় মিলিত হয়। দেখো, আন্টার্কটিক চুক্তিটা 1959 সালে ওয়াশিংটন ডিসিতে 12টা দেশের দ্বারা স্বাক্ষরিত হয়েছিল এবং 1961 সালে কার্যকর হয়েছিল। বর্তমানে টোটাল 56টা দেশ রয়েছে যারা এই আন্টার্কটিক চুক্তিতে স্বাক্ষর করেছে। এই আন্টার্কটিক চুক্তির স্থায়ী সচিবালয় আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে রয়েছে। আরো কিছু এক্সট্রা নোটস তোমরা নিয়ে রাখো এই ব্যাপারে। আমাদের ইন্ডিয়া মানে ভারত 1983 সালে এই আন্টার্কটিক চুক্তিটা স্বাক্ষর করেছিল, আর ভারত 2022 সালে আন্টার্কটিক আইন প্রণয়ন করেছিল। এই অঞ্চলে গবেষণা চালানোর জন্য ভারত 1981 সালে আন্টার্কটিকায় তার বৈজ্ঞানিক অভিযান শুরু করেছিল। ভারত সরকার এই অঞ্চলে গবেষণা অভিযানের সুবিধার্থে 1983 সালে প্রথম আন্টার্কটিক গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী, প্রথম আন্টার্কটিক গবেষণা কেন্দ্র ভারতের দক্ষিণ গঙ্গোত্রী এটা প্রতিষ্ঠা করেছিল। এখন দুটো গবেষণা কেন্দ্র রয়েছে ভারতের, যেটা 1989 মৈত্রী আর এখন 2012তে যেটা করেছে সেটা ভারতী। এই দুটো এখন অপারেশনাল, ঠিক আছে, কিন্তু প্রথম করেছিল দক্ষিণ গঙ্গোত্রী নামে একটা 1983 সালে। তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 2023 সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে বা বার্ষিক অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী তার আর্থিক প্রতিশ্রুতির কত শতাংশ জলবায়ু কর্ম উদ্যোগের জন্য নিবেদিত ছিল? 9.8 মার্কিন ডলার টোটাল জলবায়ু কর্ম উদ্যোগের জন্য নিবেদিত ছিল। দেখো, এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2023 সালে তার নিজস্ব সম্পদ থেকে 23.6 বিলিয়ন মার্কিন ডলার টোটাল প্রতিশ্রুতি দিয়েছিল, মানে টোটাল দিয়েছিল, যার মধ্যে 9.8 বিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র জলবায়ু কর্মের জন্য। আর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে টেকসই উন্নয়নে অগ্রগতিতে সাহায্য করার জন্য অ্যাকচুয়ালি এটা করেছিল, ঠিক আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা গঠিত হয়েছিল 1966 সালের 19 ডিসেম্বরে এবং এর সদর দপ্তর কোথায় রয়েছে? ফিলিপিন্সের মান্দালুয়ে। সদস্যপদ মোট 68টা, অর্থাৎ 68টা মেম্বার কান্ট্রি রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আন্ডারে, আর সভাপতি রয়েছেন মাসাতসুগু আসাকাওয়া। তারপরে দেখো, কোন কোম্পানি তার ডিজিটাল রূপান্তরের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ করেছে? তার ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য HCL সফটওয়্যার, এটা হচ্ছে HCL টেক সফটওয়্যারের বিজনেস ইউনিট একটা। তো এর সাথে রিসেন্টলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে এই HCL সফটওয়্যার পার্টনারশিপ করেছে। দেশের বৃহত্তম ঋণদাতা আমরা জানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। ব্যাংকের ডিজিটাল রূপান্তরের জন্য বা ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য HCL টেকের সফটওয়্যার ব্যবসায়িক ইউনিট একটা, সফটওয়্যার বিজনেস ইউনিট HCL সফটওয়্যারের সাথে এই পার্টনারশিপ করেছে। স্টেট ব্যাংকের যদি আমরা চেয়ারম্যান দেখি, বর্তমানে রয়েছেন শ্রী দীনেশ কুমার খাড়া এবং সদর দপ্তর স্টেট ব্যাংকের মুম্বাইয়ে। চিফ ফিনান্সিয়াল অফিসার কে আছেন? কামেশ্বর রাও কোদাবন্তি। আর এই স্টেট ব্যাংকের আগের নাম ছিল কি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 1921 থেকে 1955 পর্যন্ত স্টেট ব্যাংকের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো,
1806 সালে প্রথম ব্যাংক অফ ক্যালকাটা হয়, তারপর ব্যাংক অফ বোম্বে হয় 1848-এ এবং ব্যাংক অফ মাদ্রাস 1843-এ। প্রত্যেকটাই 1921 পর্যন্ত কার্যকর ছিল। তারপর তিনটে একসাথে মার্জ হয়ে তৈরি হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আরবিআই তৈরি হওয়ার আগে পর্যন্ত আমাদের একটা মোটামুটি অ্যাপেক্স ব্যাংক মানে কোয়াসি অ্যাপেক্স ব্যাংক হিসাবে কাজ করতে হচ্ছে তোমার এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, কোয়াসি সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করতো। তারপরে সম্প্রতি আইপিএল এর মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে কে প্রথম খেলোয়াড় হিসাবে 150টা জয়ের অংশীদার হচ্ছে? তো এক্ষেত্রে আমরা MS ধোনিকে বলবো। দেখো, টি20 ক্রিকেটে 7000 রান করা প্রথম ভারতীয় উইকেট রক্ষককে এক্ষেত্রেও তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় তোমরা বলবে MS ধোনি। আর কোন দুই খেলোয়াড় 250টা আইপিএল ম্যাচ খেলেছেন এটা যদি বলা হয় মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা, ঠিক আছে। মহেন্দ্র সিং ধোনির যে অ্যাওয়ার্ডগুলো আছে, দেখো উনি পদ্মভূষণ পেয়েছিলেন 2018-তে, পদ্মশ্রী পান 2009-এ, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান 2008 সালে, আর এনার যে ডাক নাম সেগুলো হচ্ছে মাহি, থালা, ক্যাপ্টেন কুল, এগুলো। নেক্সট, আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ ভারতীয় পুরুষদের রিকার্ভ দল কোন দলকে হারিয়ে ঐতিহাসিক স্বর্ণপদক জিতেছে? আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ ভারতীয় পুরুষদের রিকার্ভ দল দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ঐতিহাসিক স্বর্ণপদক জিতেছে। ভারতীয় পুরুষদের রিকার্ভ দল প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার দলকে হারিয়ে তীরন্দাজি বিশ্বকাপের স্টেজ 1-এ ঐতিহাসিক স্বর্ণপদকটা জিতেছে। চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হচ্ছে এই তীরন্দাজি বিশ্বকাপ। আগের দিনেই বলেছি 2024 তীরন্দাজি বিশ্বকাপ কোথায় হচ্ছে? চীনের সাংহাইয়ে। 2024-এর আর্চারি ওয়ার্ল্ড কাপ স্পন্সরশিপের কারণে হুন্ডাই আর্চারি ওয়ার্ল্ড কাপ নামেও কিন্তু পরিচিত। এটা বিশ্ব আর্চারি দ্বারা প্রতি বছর আয়োজিত আন্তর্জাতিক আর্চারি সার্কিটের একটা 18তম এডিশন হচ্ছে এবারে। তারপরে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং DOPT দ্বারা ভূমি সম্পদ বিভাগে পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভূমি সম্পদের পরিচালক হিসেবে সর্বানন্দ বার্নওয়ালকে নিযুক্ত করা হয়েছে। ইনি 2010-এর একজন IAS অফিসার। তারপরে বিশ্ব টুনা দিবস বা ওয়ার্ল্ড টুনা ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড টুনা ডে আমরা পালন করি 2nd মে প্রত্যেক বছর। সুস্থায়ী উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, আর্থিক সহযোগিতা এবং বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার জন্য টুনা মাছের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে এবং টুনা মাছ সংরক্ষণের জন্য প্রচার চালাতে এই দিনটা আমরা পালন করে থাকি। 2017 সালের 2nd মে প্রথম আন্তর্জাতিক বিশ্ব টুনা দিবসটা পালন করা হয়েছিল। এরপরে আমরা আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। মহাবীরের মায়ের নাম হচ্ছে তোমার ত্রিশলা, আর মহাবীরের স্ত্রীর নাম যশোদা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন, ভারতের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতির নাম, আর কোন দেশ প্রথম সংবিধান প্রণয়ন করে? এই দুটো শেষকালে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানো। চট করে আগের দিনের গুলো আমরা কুইক রিভাইজ করে নেব, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করবে। আর আজকে আমি আবারও একবার বলে দিই 7টার সময় তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, এই উইকের যেগুলো বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো আমরা কিন্তু KA স্টাডি চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করব। লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিও। কেননা KA স্টাডিতে প্রত্যেক শনিবার তোমাদের 7টার সময় উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে। আর আমি দুদিন আগেই তোমাদের এপ্রিলের যে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি সেটাও তোমাদের লাইভ ক্লাস করিয়েছি। যারা যারা দেখোনি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেই আছে, তোমরা অবশ্যই দেখে নিও। আর আজকে সন্ধ্যাবেলা 6টা থেকে 6 PM তোমাদের কিন্তু 200 জিকের ম্যারাথন ক্লাসটা আছে। তো এটার লিঙ্কও আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে সবাই অবশ্যই জয়েন করে নিও 6টার সময় সন্ধ্যাবেলা, ঠিক আছে। তো 3rd মে 2024-এর প্রশ্ন আমাদের কি ছিল দেখো, কে 1 মে 2024-এ নৌবাহিনীর ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? 1 মে 2024-এ নৌবাহিনীর ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। তারপরে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার কারণে অসামান্য অবদানের জন্য ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর কাকে সম্মানিত করেছে? ডক্টর বীণা মোদীকে। বিশ্বব্যাপী 101টা শহরের রিয়েল টাইম দূষণ পরিমাপকারী সংস্থা IQAir অনুসারে কোন শহরটিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে স্থান দেওয়া হয়েছে? কাঠমান্ডুকে। ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? প্রতিমা সিং। নেক্সট, কে
আকাশবাণী নিউজের মহাপরিচালকের মানে ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? আকাশবাণী নিউজের মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মৌসুমী চক্রবর্তী। ইসহাক দারকে কোন দেশের উপপ্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? পাকিস্তান। মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন দ্বারা নিম্নের কে সম্মানসূচক ডক্টরের উপাধি পেতে চলেছেন? কে ভি কামাত। নিম্নের কে আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন? গ্যারি কাস্টেন। আন্তর্জাতিক দাবা ফেডারেশন সম্প্রতি কাকে গ্র্যান্ডমাস্টার উপাধিতে ভূষিত করেছে? বৈশালী রমেশ বাবু। শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সভাপতি কে ছিলেন, যিনি 98 বছর বয়সে মারা গিয়েছেন? প্রব্রজিকা আনন্দপ্রাণ। আয়ুষ্মান ভারত দিবস কবে পালিত হয়? 30শে এপ্রিল। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানাও। আর যারা প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট ঠিক এইভাবেই পেতে চাও, অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। নেক্সট ক্লাস আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।